প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তো নিয়মিত ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন আমাদের আজকের আলোচনার বিষয়। ন্যারেশন নিয়ে এটি হবে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। কেন ইন্ট্রোডাক্টরি ক্লাস? কারণ আমরা ন্যারেশনের একেবারে প্রথম দিকের কথাগুলো নিয়েই আমরা এই স্লাইডে, এই ক্লিপে আলাপ করব। তাহলে এই ক্লিপটি হবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা ন্যারেশন একেবারে প্রথম থেকে ভালো করে শিখতে চাই। তো চলুন শুরু করি। মিনা সেড টু মি, আই এম ইয়োর ফ্রেন্ড। এই হচ্ছে আমাদের একটি বাক্য। এই বাক্যটির মধ্যে দুটো অংশ আছে। মিনা সেড টু মি, আই এম ইয়োর ফ্রেন্ড। এই যে কোটেশন মার্কস দিয়ে ঘেরা এই অংশটুকুকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। আর এই যে কোটেশনের বাইরে একটি কমা দিয়ে আমরা একটা অংশ লিখেছি, এটুকুকে বলে রিপোর্টিং ভার্ব অংশ। তো এই যে এইখানে যে সাবজেক্টটি, এই হচ্ছে এই বাক্যের রিপোর্টার, যিনি রিপোর্ট করবেন। রিপোর্ট করতে গিয়ে উনি ব্যবহার করেছেন সেড ভার্বটি। এইটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর এই অংশটুকুকে আমরা বলেছি রিপোর্টেড স্পিচ। এই যে ইনভার্টেড কমা দিয়ে কোটেশন মার্কস, আমরা যে নামেই ডাকি না কেন এটাকে কোটেশন মার্কস, ইনভার্টেড কমা, এইটা দিয়ে ঘেরা যে অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। মূলত আমরা এইটুকুরই ন্যারেশন করি। তো রিপোর্টিং ভার্ব যখন প্রথম দিকে থাকে তখন তারপরে একটি কমা থাকে, আর কখনো কখনো রিপোর্টিং ভার্ব শেষে থাকবে, তখন তারপর একটি ফুল স্টপ থাকে। যাই হোক, এখানে আমাদের প্রথমে আছে, এইখানে আমাদের একটি কমা আছে। রিপোর্টিং ভার্বের শেষে আমরা একটি কমা দিয়েছি। আর রিপোর্টেড স্পিচ সর্বদাই একটা কোটেশন মার্কস দিয়ে ঘেরা থাকে। এই যে খেয়াল করুন, এইখানে আমাদের কোটেশন মার্কস দিয়ে ঘিরে রেখেছি। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে, আমরা যে সকল বাক্যে ন্যারেশন করি তার দুটো অংশ থাকে। একটি অংশকে বলি রিপোর্টিং ভার্ব অংশ, আর একটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের এই জিনিসটুকু জানা হলো। তারপরে পরের স্লাইডে আসুন। চেঞ্জেস অফ ভার্বস অ্যান্ড অক্সিলারিজ। ন্যারেশন করতে হলে, ন্যারেশনের নিয়মকানুন ভালোভাবে জানতে হলে প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে পরিবর্তন হয় সেইটি আমাদের জানতে হবে। তো চলুন আমরা খুব সংক্ষেপে এগুলো দেখে নেব। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনে যেগুলো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কী হবে আমরা সেগুলো দেখব। প্রথমটি আসুন ভার্বের প্রেজেন্ট। যদি ডাইরেক্ট ন্যারেশনে ভার্বের প্রেজেন্ট থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে হবে ভার্বের পাস্ট। তেমনি ডাইরেক্ট ন্যারেশনে যদি ভার্বের পাস্ট থাকে অথবা অক্সিলারি ভার্ব ডিড থাকে, অর্থাৎ একটি ভার্বের আগে যদি ডিড থাকে, তখন সেইখানে আমরা লিখব হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ সরাসরি ভার্বের পাস্ট থাকলে তার পরিবর্তে আমরা হ্যাড এবং ওই পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি অক্সিলারি সহ থাকে ভার্বটি, তাহলে অক্সিলারি ডিডের পরিবর্তে হ্যাড লিখব, আর ডিডের সাথে যে ভার্বটি থাকবে সেই ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল লিখব। তারপরটি আসেন মাস্ট থাকলে হ্যাড টু, মাস্ট থাকলে হ্যাড টু, ব্র্যাকেট লিখেছে নট অলওয়েজ, অর্থাৎ কখনো কখনো মাস্ট হ্যাড টু হয় না। কখন মাস্ট থেকে যাবে, কখন হ্যাড টু হবে, সেটুকু আমরা যখন ন্যারেশন করব তখন আমরা দেখব। তারপরটি আসুন মে থাকলে মাইট, এগুলো আমরা জানি। ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড অবলিক উড, অর্থাৎ আমরা দুটোই লিখতে পারবো। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা শ্যাল থাকলে সরাসরি শুড লিখবেন। আসলে আধুনিক ইংরেজিতে শ্যালের ব্যবহার নাই বললেই চলে, কেবলমাত্র বাক্যকে এমফেসিস করবার জন্য আমরা শ্যালের ব্যবহারটি করি। ইনডাইরেক্ট ফর্মে যখন চলে যায় তখন সকল বাক্য হয়ে যায় অ্যাসার্টিভ। আমরা সকল বাক্যের ক্ষেত্রে শ্যাল থাকলে আমরা উড লিখবো, আমরা শুড লিখবো না, শুড আমরা কেটে দিয়েছি। তবে শ্যাল থাকলে বিশেষ পরিস্থিতিতে শুডও লেখা যায়, সেটি আমরা যখন ন্যারেশন করব তার মধ্যে আলোচনায় আসলে আমরা সেটি করব। তারপর এটি আসুন উইল থাকলে উড, ঠিক তো খেয়াল করেন, শ্যাল থাকলে আমরা উড লিখছি, উইল থাকলেও আমরা উড লিখছি। আর কাম ভার্বটি গো হবে, এখানে লেখা আছে নট অলওয়েজ, সর্বদাই কাম ভার্বটি গো হবে না। কখন কাম ভার্বটি গো হবে আর কখনো হবে না আমরা ন্যারেশনের মধ্যে এসে সেটাই আলাপ করব যখন আমরা ন্যারেশন করব। পরের স্লাইডে আসুন। চেঞ্জেস অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স অ্যান্ড অ্যাডভার্বস। ও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস দ্যাটের ব্যবহার থাকে, এইগুলো আমরা কেমন করে পরিবর্তন করব, অ্যাডভার্বের পরিবর্তন কেমন করে করব, এটুকু আমরা এক নজরে দেখে নেব। ডাইরেক্ট ন্যারেশনে যখন দিস থাকবে, ইনডাইরেক্ট আমরা দ্যাট লিখবো, একেবারে সহজ। ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকলে ইনডাইরেক্টে দোজ লিখবো। তারপরে আসুন হিয়ার থাকলে দেয়ার লিখবো। তারপরে হিদার থাকলে দিদার অথবা থিদার, এটা আমাদের দুইটা উচ্চারণ করতে হবে। হিদার থাকলে এটা দিদার, হিদারের সাথে দিদারের ভালো মিল, তাহলে আমরা দিদার বলবো, থিদার না বলে। তাহলে হিদার থাকলে দিদার হবে। তো হিদারের অর্থটা হচ্ছে এই দিকে, হিদারের অর্থ হচ্ছে এই দিকে।
আর দিদার হচ্ছে ওই দিকে। তাহলে এই হচ্ছে আমাদের হিদার দিদার। তারপরে আসুন হ্যান্স, হ্যাঁ হ্যান্স থাকলে দেন্স হবে, খুব আনকমন ব্যবহার, এগুলো খুব একটা ব্যবহার হয় না। তো হেন্স থাকলে দেন্স হবে, হেন্স হচ্ছে হেথা আর দেন্স হচ্ছে হোথা। তো হেন্স হচ্ছে হেথা আর দেন্স হচ্ছে হোথা। হোথা শব্দটি আপনাদের কারো কারো মনে থাকবার কথা, যারা যারা রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়েছেন। রবীন্দ্রনাথের ছুটি গল্পে সেই ফটিকের চরিত্র, ফটিককে তার মামা এসে জিজ্ঞাসা করেছিল নৌকাঘাটে চক্রবর্তীদের বাড়ি কোথা। কাশফুলের ডগা সিবাইতে সিবাইতে ফটিক বলেছিল হোথা, সেই হোথা যে কোথা তাহা মামা বুঝিতে পারিলেন না, সেই দেন্স হচ্ছে হোথা। তাহলে হ্যান্স, হেথা, দেন্স, হোথা। তারপরে আসুন দিস দাস থাকলে সো হবে, তারপরে আসুন নাও থাকলে দেন হবে, তারপরে অ্যাগো থাকলে বিফোর হবে। এগুলো আমাদের মোটামুটি সবার মুখস্থ থাকতে হবে এবং আমরা মুখস্থ করে ফেলবো। তারপরে আসুন টুডেই থাকলে দ্যাট ডেই হতে হবে, আপনি দ্যাট ডেই লিখবেন, আপনি ইচ্ছা করলে দ্য সেম ডে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর সে টু নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, আপনি দ্য সেম নাইট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আসুন স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আমরা আরেকটা লিখি সম্ভবত দ্য ডে বিফোর। তারপর আসুন ইয়েস্টার নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, তারপরে টুমারো থাকলে দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডেও আমরা লিখতে পারি। তারপরে আসুন লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, তারপর নেক্সট থাকলে দ্য ফলোয়িং। এগুলো আমাদের সবার জানা, আপনারা একটু একটু করে পড়ে নেবেন। এবার এই লেসনটির কথা বলি, এটুকু আমি কিন্তু ইতিমধ্যেই আলাপ করে ফেলছি আপনাদের সাথে। তারপরও আমি এইখানে কেন এইটুকু নিয়ে আলাপ করব, সব কিছু একটা আড়াআড়ি রাস্তা আছে না, খুব সহজে মনে রাখবার জন্য যে এই পেজটি সেই ক্ষেত্রে আমার দেওয়া। যেমন অ্যামিজার থাকলে ওয়াজার হয়, এটা আমি মুখস্থ করলাম, আমি মুখস্থ করে নিলাম অ্যামিজার থাকলে ওয়াজার হয়। কারণ খেয়াল করুন অ্যামিজার প্রেজেন্ট টেন্স, এই দুটো পাস্ট আমরা আগেই শিখেছি, কিন্তু আজকেই শিখেছি প্রেজেন্ট থাকলে পাস্টটাই। কিন্তু আমি তারপরে এখানে লিখে দিলাম অ্যামিজার, অ্যামিজার থাকলে ওয়াজার, এগুলো বহুল ব্যবহৃত হবে। ওয়াজার থাকলে হ্যাড বিন, এই যে আমাদের ভার্বের পাস্ট, পাস্ট থাকলে আমরা হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখি, কিন্তু আমরা মুখস্থ রাখবো ওয়াজার থাকলে হ্যাড বিন হয়। ডো নট, ডাজ নট থাকলে ডিড নট হয়। তারপরে ডিড যদি অক্সিলারি হয়, অর্থাৎ ডিডের পরে যদি আরেকটি ভার্ব থাকে, তখন ডিডের পরিবর্তে আমরা হ্যাড লিখবো। তারপরে ডিডের পরে যেই ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল লিখবো। তার অর্থ হচ্ছে ডিড অক্সিলারি হলে হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপর ডিড যেহেতু মেইন ভার্ব হয়, অর্থাৎ ডিডের পরে যদি আর কোনো ভার্ব না থাকে, তখন আমরা সরাসরি লিখে দেবো হ্যাড ডান। আর হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড। তারপর আসুন পরের স্লাইডে আমরা দেখে নিই, দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল রিমেইন আনচেঞ্জড। এই শব্দগুলো, নিচের শব্দগুলো পরিবর্তন হবে না। কোন শব্দগুলো আমি দিই নাই, এই ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট। ডাইরেক্টে যখন কোনো শব্দ থাকবে, যেমন দেখিনি আমরা ভার্বের আইএনজি থাকবে, তখন ইনডাইরেক্টে রানিং, প্লেইং অর্থাৎ আইএনজি ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে যদি রানিং থাকে ইনডাইরেক্টে সেটা রানিং থাকবে, এখানে প্লেইং থাকলে ইনডাইরেক্টে প্লেইং থাকবে, অর্থাৎ আইএনজি ভার্বের ইনডাইরেক্ট নারেশনে কোনো পরিবর্তন হবে না। তারপরে যদি ভার্ব আফটার মোডাল ভার্ব, যদি আপনার ডাইরেক্ট নারেশনে মোডাল ভার্বের কোনো পরে কোনো ভার্ব থাকবে, যেমন মাস্টের পরে টেল, শুডের পরে হেল্প যদি থাকে, তাহলে এই জাতীয় টেল, এই জাতীয় হেল্প, এই যে মাস্ট অক্সিলারি, শুড অক্সিলারি, এদের পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো আপনারা মডেলগুলো মুখস্থ করে নিন, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, লেট, হ্যাভ টু, হ্যাজ টু, বি গোয়িং টু, এগুলো সব হচ্ছে মডেল অক্সিলারি। আরও অনেক মডেল আছে, আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। তিনি আসুন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যদি ডাইরেক্ট নারেশনে থাকে, সেটা ইনডাইরেক্ট নারেশনে কোনো পরিবর্তন হবে না, এইভাবেই বসে থাকবে। ডাইরেক্ট নারেশনে যদি ভার্ব আফটার ইনফিনিটিভ সাইন টু, অর্থাৎ টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, খেয়াল করুন এই যে টু এর পরে ভার্ব, এটা ইনডাইরেক্টে গিয়ে কোনো পরিবর্তন হবে না। টু সি, টু ডু, টু গো, টু প্লে, তাদের কোনো পরিবর্তন হবে না। ভার্ব আফটার ডু নট, ডাজ নট, অর্থাৎ ডু নট, ডাজ নটের পরে যদি ডাইরেক্ট নারেশনে যে সকল ভার্ব আপনারা দেখবেন, সেগুলোর কোনো পরিবর্তন করবেন না। কিন্তু আমরা আগের স্লাইডে দেখেছি ডু নট থাকলে ডিড নট, ডাজ নট থাকলে ডিড নট, কিন্তু তাদের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না। তারপর আসুন থার্ড পার্সনের কি হবে। যদি আপনার লেসনে থার্ড পার্সন থাকে, অর্থাৎ হি, হিজ, হিম, শি, হার, দে, দেয়ার, দেম, ইট, করিম, বেলাল, যে কোনো মানুষের নাম, এগুলো যদি থাকে, এদের কখনোই কোনো পরিবর্তন হবে না। তো মোটামুটি এই ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটি, এবং পরবর্তী ক্লিপ দেখবার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত পরবর্তী ক্লিপই হবে আমাদের প্রথম ক্লিপ। ওকে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।